বাংলাদেশের মানুষ কি রাজনীতিতে আর আগ্রহী নন? কেন ক্রমেই রাজনৈতিক দলগুলোর উপর আস্থা উঠে যাচ্ছে বাংলাদেশের মানুষের? 15 বছর টানা আওয়ামী শাসন আর তার আগে বিএনপির এক দশকের রাজত্ব, এই দুই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের মানুষ আসলে কি শিখলেন? প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের সাধারণ মানুষ কেন রাজনীতিকদের ওপর থেকে আস্থা হারাচ্ছেন। আমরা আজকের এই প্রাসঙ্গিক প্রসঙ্গে বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করব আওয়ামী লীগ বনাম বিএনপির রাজনৈতিক আদর্শ ও শাসনের ধরন, দুর্নীতি, গণতন্ত্র এবং উন্নয়ন ইস্যুতে ঠিক কে কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং সাধারণ মানুষ এখন কি ভাবছেন। এই দুই দলের ভবিষ্যৎই বা কি? প্রিয় দর্শক, চলুন তাহলে আজকের বিশ্লেষণে ঢোকা যাক এবং প্রতিদিনকার মতো আজকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত জানাচ্ছি সাংবাদিক, আমার বন্ধু, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায়। পরমাশিস, তুমি সবটাই শুনলে এবং আমরা গত কয়েকদিন ধরে গভীরভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে পড়াশোনা করছিলাম, বিভিন্ন গণমাধ্যমে দেখছিলাম বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিবৃতি, পাল্টা বিবৃতি, বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি, উপদেষ্টা পরিষদের যৌথ বিবৃতি এবং বাংলাদেশের স্থানীয় গণমাধ্যম এবং আল জাজিরা, বিবিসি, আমাদের ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রায় প্রথম পাতায় প্রধান শিরোনাম হিসেবে জায়গা পাচ্ছে বাংলাদেশের রাজনীতি। কোন পথে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি? রাজনৈতিক ব্যক্তিদের ওপর, বলা ভালো সোজা কথায় বাংলাদেশের রাজনীতিবিদদের ওপর বা রাজনীতির ওপর কেন সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে, ভরসার জায়গায় কমে যাচ্ছে, এবং সেটার জন্যই কি এই মুহূর্তে ডাক্তার ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের প্রতি সাধারণ মানুষ আস্থা রাখছেন? তুমি কিভাবে দেখছো? তোমাকে যদি বলি তাহলে আমি বিষয়টি দুটো পার্টে বলবো। একটা হচ্ছে প্রথম পার্ট, একটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আমি শুরু করব দ্বিতীয় পার্টটা দিয়ে, প্রথম পার্টটাতে পরে আসবো। দ্বিতীয় পার্টটা মানে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর থেকে, আমি 10 বছর বাদ দিই, যদি 81 সালের পর থেকে আজকে 2025, আমি 2024-এর 5ই আগস্ট অব্দি যদি আসি, বাংলাদেশের রাজনৈতিক পরম্পরা, বাংলাদেশের সাধারণ মানুষ এবং সরকার পক্ষ যারাই চালিয়েছেন, এই পরম্পরার মধ্য থেকে একটা ফিটকিরি ব্যবহার করে, জানো, জলে ফিটকিরি দেয়, জল পরিষ্কার হয়। সেখান থেকে যে পরিবেশ বা পরিস্থিতি যেটা অনুধাবন আমি করেছি, আমার বয়স এখন 51, কিন্তু একটু কম বেশি আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যুক্ত থাকার কারণে একটু তো পড়াশোনা কম বেশি করতে হয়। এই যে 80-81 সালের পর থেকে এই 2024-এর 5ই আগস্ট বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের ওপরে আমার মনে হয় সত্যজিৎ রায়ের একটা ছায়াছবি হীরক রাজার দেশের একটা ছায়া, একটা ক্লাইম্যাক্স পড়তে শুরু করেছে। এই হীরক রাজার দেশের ক্লাইম্যাক্স পড়তে থাকার কারণেই কিন্তু আজকে যে রাজা কাল সে ফকির, আজকে যে রাজা কাল সে বনবাসে, আজকে যে রাজা সে অন্য দেশে পলায়ন, আজকে যে রাজা সে বাথরুমে। আমি কি বোঝাতে পারলাম? পরিষ্কার বুঝতে পেরেছি। এবার প্রথম পর্বে যদি আসি, প্রথম পর্বের যদি তুমি ইতিহাস ঘাটো, বাংলাদেশ ভারতের মাটি থেকে, পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ এটা ভাগ হয়েছে একটা রাজনীতির কারণে। আমি সেটাতে যাব না। রাজনীতির কারণে একটা দেশ ভাগ হয়ে গেল, কিছু মানুষ আলাদা হয়ে গেল, কিন্তু তারা যে ভাষায় কথা বল, সে দেশের সব মানুষই কিন্তু একটা ভাষায় কথা বল। সেখানে কি কোনো রাজনীতিকরণ ছিল না। শুধু আমি বাংলা ভাষায় কথা বলার অধিকারের দাবিতে সেখানে কোনো রাজনীতি ছিল না। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, সব মানুষ মিলে কিন্তু আন্দোলন করে একটা দেশকে স্বাধীন করার একটা মন্ত্রে দীক্ষিত হয়েছিল। তাহলে সেই বাংলাদেশের মানুষরা কেন একটা ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দলের ওপরে সম্পূর্ণ ভরসা করবে? আর যদি ভরসা করেই থাকে, তারা তার প্রতিদান কি পাচ্ছে? হীরক রাজার দেশের গল্প, কেউ প্রথম পর্বে, কেউ দ্বিতীয় পর্বে, যার ফলশ্রুতি আমি বললাম যে 71-এ স্বাধীন, 81, 10 বছর বাদ দাও, তারপর থেকে 2024-এর 5ই আগস্ট তারা তার ফলটা পেয়েছে বলে আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষই, কে ঠিক আর কে বেঠিক, তারাই ফিটকিরির মতন, বাংলাদেশের মানুষের আত্মা অনেকটা ফিটকিরির মতন, তারা বুঝতে পারে, তারা স্পেকুলেট করতে পারে যে কে আমাদেরকে এক্সপ্লয়েট করছে আর কে আমাদের এক্সপ্লয়েট করছে না। অনেক সময় চাপে পড়ে বলতে পারে না। তারপরে গণ অভ্যুত্থান, তারপরে একটা নিরপেক্ষ মানুষের প্রতি তাদের একটা আস্থা। কেন? সেই মানুষটার ব্যক্তিগত কাজকর্ম নিয়ে যারা তার বিরোধী ছিল, যারা তার সপক্ষে ছিল, নানা রকম নানামুনি নানা মত, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বুঝেছিল এই মানুষটাই আমাদেরকে সঠিকভাবে স্বচ্ছ নতুন বাংলাদেশ গড়ে দিতে পারবে, যেটা আমরা 71-এর শুরুতে পেয়েছিলাম। সব মানুষের লড়াইয়ের একটা পুরস্কার, একটা স্বাধীন বাংলাদেশ।
পরমাশিস, তোমার মাধ্যমে আমি দর্শকদের শুধু বলবো যে বাংলাদেশের মানুষের এই পালসটি, মানে আপনারা যারা দেখছেন বাংলাদেশ থেকে আমাদের দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের এই পালসটি কিন্তু 2023 সালে সবশেষ একটি জরিপ হয়েছিল। সেই জরিপটা করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। আপনারা জানেন খুবই আলোচিত চর্চিত একটি সংস্থা, এবং অনেকে এই সংস্থার পরিসংখ্যান বা মতামতের উপর অনেক কিছু বাংলাদেশের ডেমোক্রেসির সিস্টেম অনেক কিছুই ম্যাটার করে বা প্রভাব ফেলে। 2023 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি একটা জরিপ করেছিল। সেই জরিপে বাংলাদেশের 67% মানুষ রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের বক্তব্য প্রকাশ করেছিল, যে তারা মনে করেন যে বড় রাজনৈতিক দলগুলো আসলে দেশের সাধারণ মানুষের চেয়ে নিজেদের স্বার্থ রক্ষা করে। এবং ওই 2023 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি জরিপে দেখা গিয়েছিল যে 49% মানুষ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের বাস্তব সুযোগ নেই বলে মত দিয়েছিল। 2023 আর 2025 খুব একটি বেশি সময় নয়, 2025-এর আজকে মে মাস, তো খুব বেশি সময় নেই, কারণ ওই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনার সরকার ছিল, এবং যে সরকারটি সত্যিকার অর্থে নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছিল। এবং সে কারণেই মানুষের মধ্যে 49% মানুষ মনে করেছেন যে আসলে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের বাস্তব সুযোগ নেই। আর মূল কারণ হিসেবেও অনেকগুলো বিষয় উঠে এসেছে। পরমাশিস, তুমি যদি আমাকে একটু সময় দাও, আমি একটু বলতে চাই দর্শকদের যে কারণ হচ্ছে নির্বাচন নিয়ে, ওই যেটা বলছিলাম, নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ, দলীয় কোন্দল এবং সহিংস রাজনীতি, দুর্নীতির বিচারহীনতা, যুব সমাজের মাঝে রাজনৈতিক হতাশা, এই সমস্ত কারণগুলোকে কিন্তু টিআইবি ফ্যাক্টরস হিসেবে এই মতামতের প্রধান কারণ হিসেবে মনে করেছিল। তাহলে কি বোঝা যাচ্ছে যে রাজনীতি হচ্ছে রাজার নীতি, আর রাজার নীতি হবে প্রজাদের ওপর স্বার্থের ওপর ভিত্তি করে, যেটা তুমি বলছিলে যে 71-এর আগে পর্যন্ত এই প্রবণতাটা দেখা যাচ্ছিল। শুধু আমি বাংলাদেশের কথা বলবো না, একই রকম ভাবে আমাদের উপমহাদেশের রাজনৈতিক চরিত্র প্রায় অনেকটা সিমিলার। তবে ক্ষেত্রে আমি আমার নিজের দেশের কথা এইটুকুন বলতে পারি যে বাকি উপমহাদেশের অনেক দেশের তুলনায় ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক কাঠামো, ভোটিং ব্যবস্থা সারা পৃথিবীর মাঝে একটি দৃষ্টান্ত তৈরি করেছে। সেটি বাংলাদেশের আমাদের যারা দর্শক আমাদের বিভিন্ন এপিসোড নিয়ে সমালোচনা করেন বা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে সমালোচনা করেন, তারাও কিন্তু একই রকম ভাবে মানতে বাধ্য। হ্যাঁ, 140 কোটি মানুষের দেশ ভারত, এবং ভারতের ইভিএম মাধ্যম, ভোটিং ব্যবস্থা, গণতান্ত্রিক উৎসব, এই সমস্ত বিষয়কে কিন্তু বাংলাদেশের মানুষও কুর্নিশ জানান। আমি অন্ততপক্ষে বিশ্বাস করি মনে প্রাণে, যারা ভোটটাকে গণতান্ত্রিক উৎসব বলে মনে করেন তারা বলছেন। এবার তোমার কাছে আমার একটা প্রশ্ন, যে পরিসংখ্যান তোমার কাছে রাখলাম, যে 49% মানুষ ওই সময় মনে করেছিলেন যে ভোটের মাধ্যমে আসলে সরকার পরিবর্তনের বাস্তব সুযোগ নেই। খুব মনোকষ্ট নিয়ে ওই সময় শেখ হাসিনা সরকার ছিল। মানুষ 49%, প্রায় 50% জরিপে অংশ নিয়ে মানুষ মনে করছিলেন যে আসলে ভোট হলে লাভ নেই, আলটিমেটলি ফলাফল তো এক। এবং প্রায় 67% মানুষ, প্রায় 700, মানে একেবারে 70%-এর কাছাকাছি মানুষ বড় রাজনৈতিক দলগুলো, বড় একেবারে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান রাজনৈতিক দুই দলই আমরা ধরে নিই, আওয়ামী লীগ এবং বিএনপি। ওই সময় আওয়ামী লীগের একেবারে পোয়া বারো, সোনায় সোহাগা, বিএনপির অস্তিত্ব নেই। তবুও বিএনপি তো সেকেন্ড লার্জেস্ট পার্টি, কিংবা বাংলাদেশের পরপর দুবার ক্ষমতায় আসা দল, এবং দেশটিকে শাসন করেছেন, এবং সেই সময় প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা হয়েছে। এই বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটো রাজনৈতিক দলের প্রতি মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের কারণ কি বলে তুমি মনে করো? তুমি যে জরিপটা তুলে ধরলে, সেটা তো সেই জরিপের কথা তো আমি জানতাম না, কিন্তু যতটুকু আমি পড়াশোনা করে দেখেছি, জরিপের কারণটা ওই একটাই, হীরক রাজার দেশে রাজার নীতি সে প্রজাদের মঙ্গলের জন্য করবে। কিন্তু সেই প্রজারা বলছে যে রাজারা যে নীতি নিয়ে এখন চলছে, সেখানে 67% প্রজা বলছে এদের আর দরকার নেই, এরা প্রজাদের কথা ভাবে না, তারা শুধু নিজের পকেটের কথা ভাবে। সেই পকেটের ফলশ্রুতি কি? তাদের পরিবারের 100 লোকের মধ্যে 90 লোক বিদেশে, তাদের নামে টাকা চলে যাচ্ছে। তুমি যদি আজকের দিনেও তুমি পরিসংখ্যান দেখো, বাংলাদেশে একটি শিক্ষিত সম্প্রদায়, আমি ধরে নিচ্ছি শিক্ষিত সম্প্রদায় বললাম, একটা সময় ভারতের মাটিতে একটা আলোচিত সমালোচিত বিষয় হয়েছিল। ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতারা বলতে শুরু করেছিলেন যে রাজ্যে পড়াশোনা করছেন, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন যে রাজ্যের একটা মেডিকেল কলেজ থেকে মেধার ভিত্তিতে, সরকারি মেডিকেল কলেজ থেকে একটি ছেলে পাশ করছে, কয়েকদিন প্র্যাকটিস করছে, সে প্রাইভেট প্র্যাকটিস করছে, বিদেশে চলে যায়, তাহলে দেশের কি মঙ্গল হচ্ছে? তো বাংলাদেশের শিক্ষিত সম্প্রদায়ের মানুষরা বাংলাদেশের মাটিতে খেয়ে পড়ে পড়াশোনা করে তারা বিদেশে চলে যায়, দেশের জন্য কি করছে? নেতারাও তাই করছেন। আর এই সংখ্যানটা নেতা, তার পরিবার, তার আত্মীয় স্বজন,
তার পরিবার পরিজন, তাদের স্বজন বন্ধু, তারা। তাহলে দেশের সাধারণ মানুষগুলো কি করবে? দেশের সাধারণ মানুষগুলো প্রজা নন, তারা ভোট দেন না। এটা শুধু বাংলাদেশের জন্য বলছি না, ভারতবর্ষের জন্যও বলছি। আমার একটা তোমার একটা ভোট, এই যে 67% যে বলছো পরিসংখ্যান, একটা একটা করে ভোট, একটা একটা করে মতামত মন্তব্য নিয়েই কিন্তু পরিসংখ্যান দীর্ঘায়িত হয় এবং সেটা একটা বড় আকারে গিয়ে দাঁড়ায়, তারপরে সেটা পরিসংখ্যান করে এস্টাবলিশ করা হয়। ভোটের ক্ষেত্রেও তো তাই, এক ভোটেও তো হেরে যেতে দেখেছি। পশ্চিমবঙ্গের লোকসভাতে একটা সময় একটা ভোটের বিনিময়ে একজন লোকসভা প্রার্থী হেরে গেছিল। তা কি হচ্ছে? কোন অভ্যুত্থান, তুমি বুঝতে পারছো মানুষের মধ্যে কতটা ক্ষোভ। একটা নির্বাচিত সরকার, গায়ের জোরে নির্বাচিত ধরে নিচ্ছি, তারা সরকারটা চালাচ্ছে 15 বছর। সেই আমরা ভাবতে পারি আমাদের লোকসভা বা আমাদের রাষ্ট্রপতি ভবন বা প্রধানমন্ত্রীর বাসভবন সাধারণ মানুষ গিয়ে দখল করে নেবে? ভাবতে পারো এটা? বাংলাদেশের মাটিতে হয়েছে, বাংলাদেশের মানুষ জানে লড়াই। কেন এই কথাটা বলছি জানো? সবটা বই পড়ে হয় না। আমার বাবা মা, শ্বশুর বাড়ি, মাতৃকুল সব বাংলাদেশের বরিশাল। তোমারও নিশ্চয়ই তাই, আমি শুধু জানি। বাবা মার মাকে শুনেছি, ঠাকুমা ঠাকুরদাদের কাছে শুনেছি বাংলাদেশ কি ছিল, সোনার বাংলা ছিল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকের প্রজন্মে আমরা সবই জানতে পারি সেই সোনার বাংলা। আগেকারের দিনে আমরা শুনেছি মামা মাসিদের কাছে যে মুসলিম হিন্দু বলে কোনো বিভাজন ছিল না। ওর বাড়িতে পিঠে হলে সেই এই বাড়িতে আসতো, ওর বাড়িতে দুর্গাপুজোতে ও খেতে যেত, ওর বাড়িতে ঈদের উৎসবে ও আসতো। বাংলাদেশের বাঙালিদের কাছে দুটো প্রধান উৎসব, দুর্গোৎসব এবং ঈদ উৎসব। আমি নিজে আজকের দিনে তোমাকে দাঁড়িয়ে বলছি, 2 বছর আগে আমাদের চাঁদপুরে, আমি নাম প্রকাশ করছি না, চাঁদপুরের এক দাদা, সে বাঙালি হিন্দু, ঈদের দিন কলকাতায় ছিল, আমাকে নতুন জামা কাপড় কিনে দিয়েছে, আমাকে বিরিয়ানি খাইয়েছে। সে কি মুসলিম হয়ে গেছে? এইটা কালচার বাংলাদেশে। সেই কালচারটা ভেঙে ফেলার চেষ্টা করে ফেলেছে কোন কুচক্রীরা, কোন পাশ্চাত্য শক্তি। পাশ্চাত্য শক্তি নয়, রাজনীতিকরা এর জন্য দায়ী। বাংলাদেশের রাজনীতিকরাই দায়ী। কেন? পাশ্চাত্য শক্তিদের সুযোগ নিয়েছে তাদেরকে ওখানে চলে যাওয়ার জন্য। আমি তোমাকে যদি সুযোগ দিই, আমি তোমার থেকে কোনো সুযোগ দিই, তুমি আমার থেকে সুযোগ নেবে না। গিভ অ্যান্ড টেক পলিসি। পরমাশিস, আমি তোমার মাধ্যমে আরেকটু দর্শকদেরকে একটু জানাবো। দর্শকরা যদিও বাংলাদেশের দর্শকরা জানেন, তবু আমি যেহেতু একটু স্টাডি করে তথ্যভিত্তিক আজকের বিশ্লেষণটা তুলবো, কারণ প্রধান দুই রাজনৈতিক দলের সঙ্গে একটু তুল্যমূল্য বিচার করে তারপর আমরা কনক্লুশন, একদম উপসংহারে পৌঁছবো যে কেন আওয়ামী লীগ এবং বিএনপি দুটো রাজনৈতিক দলের উপর সাধারণ মানুষ ক্ষুব্ধ, এবং কেন এই দুটো রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের এবং সমর্থকদের, বাংলাদেশের যারা রাজনীতি বোঝেন না, সাধারণ খেটে খাওয়া মানুষ যারা একেবারে নির্লিপ্ত ভাবে বেঁচে থাকতে চান, তাদের মধ্যে আস্থা ফেরাতে হবে এই প্রধান দুটো রাজনৈতিক। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, ঠিক আছে, তারা যখন আবার রাজনীতি করার সুযোগ পাবেন তখন নিশ্চয়ই বিষয়টি খেয়াল রাখতে হবে। আমি দুটো রাজনৈতিক দলের মধ্যে যে রাজনৈতিক পার্থক্য বা তাদের যে আমরা যেটাকে বলি যে মতাদর্শগত পার্থক্যের একটি তুল্যমূল্য বিশ্লেষণ। রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। বিএনপি ইসলামপন্থী ঝোঁক রয়েছে, জাতীয়তাবাদ, এবং তারা প্রকাশ্যে তাদের মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, সেটা তারা প্রকাশ্যে কেউ কেউ বলেন। কিন্তু তাদের গঠনতন্ত্রে কি আছে, সে গঠনতন্ত্র আমি পড়ে দেখিনি, সুতরাং সে বিষয়টি এখানেও বিভিন্ন জার্নাল থেকে পাওয়া যাচ্ছে না। যদি এক্ষেত্রে কেউ সংযোজন করে দিতে চান তাহলে আমার মতামতের কলামে আপনারা লিখে দেবেন আমার কোনো ভুল হলে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আওয়ামী লীগ ভারতমুখী, চীন ও রাশিয়ার সঙ্গেও সুসম্পর্ক। বিএনপির ক্ষেত্রে চীন মধ্যপ্রাচ্যমুখী, ভারত বিরোধী অবস্থা। এটা পরিষ্কার, এটা ভারতের দিক থেকেও একই রকম ভাবে আমরা ভারতের যে সরকারই আসুক বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক খুব একটা ভালো থাকে, সুতরাং এটা ভাইস ভার্সা আমরা দেখেছি। যেহেতু ভারতের নাগরিক সে কারণে বললাম, বাকি দেশগুলোর বিষয়ে বলবো না। সাংগঠনিক কাঠামো আওয়ামী লীগ শক্তিশালী ও নিয়ন্ত্রিত, বিএনপি সে তুলনায় অনেকটাই দুর্বল এবং বিভক্ত। রাজনৈতিক দলটির মধ্যে বিভক্তি রয়েছে, দল উপদল কোন্দল, এই বিষয়টি প্রকট। যদিও গত 15 বছরের প্রেক্ষাপটে এটি, কারণ 15 বছর আওয়ামী লীগ এই দলটির রাজনৈতিক যে ব্যাপ্তি সেটাকে নানাভাবে ভেঙে দেওয়ার জন্য সব ধরনের অপপ্রয়োগ করেছে। সুতরাং গত 15 বছরের প্রেক্ষাপটে এই অনেকটা দুর্বল কিংবা বিভক্ত বলা হচ্ছে। তারা আবার শক্তিশালী বা ঐক্যবদ্ধ হবে কিনা সেটা অবশ্য সময় বলবে। নেতৃত্বের দিক থেকে শেখ হাসিনা এককভাবে নেতৃত্বের রাশ টেনে ধরে রেখেছেন এবং এখনো 2024-এর 5 আগস্টের পর যেভাবে আওয়ামী লীগ ভেঙে চুরে বাংলাদেশ থেকে প্রায় নির্মূল অবস্থা, তাতেও কিন্তু শেখ হাসিনার উপর অনেক এলিগেশন থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত দলটির নেতা নেত্রীরা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপরে আস্থা রাখে। বিএনপির ক্ষেত্রে নেতৃত্বের সংকট কিছুটা রয়েছে, কারণ বেগম খালেদা জিয়া দুবারের প্রধানমন্ত্রী, তিনি অসুস্থ এবং আওয়ামী লীগের রাজনৈতিক রোষানলে পড়ে তাকে বহু বছর গৃহবন্দী থাকতে হয়েছে। তিনি সম্প্রতি চিকিৎসা করে ফিরে এসেছেন।
তিনি রাজনৈতিকভাবে অ্যাক্টিভ হতে পারেননি। তারেক রহমান উনি এখন বাইরে রয়েছেন, তিনিও দেশের মাটিতে ফিরতে পারছেন না। সুতরাং এই দুটো দলের পার্থক্য আমি এটা বোঝালাম। একই সঙ্গে এই দুটো দল বাংলাদেশে শাসন করেছে অনেক বছর। আওয়ামী লীগ 2009 থেকে 25 শাসন করেছে এবং আওয়ামী লীগের ক্ষেত্রে স্থিতিশীল সরকার ছিল, কারণ দৃশ্যত তারা ভোট ব্যবস্থার মধ্য দিয়ে এসেছে, কিন্তু এই ভোট ব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ, পাল্টা অভিযোগ ছিল এবং তারই ফলশ্রুতিতে 2024-এর 5 আগস্ট হয়েছে। পরিকাঠামোগত অগ্রগতি যেমন দৃশ্যত তারা পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, বঙ্গবন্ধু সেতু করেছে, এছাড়া ট্যানেল করেছে, অনেক কিছু উন্নয়নমূলক কাজ করেছে। এটি সত্যিকার অর্থে বাংলাদেশের রাজধানী ঢাকাতে ট্রাফিক ব্যবস্থা তারা ঢেলে সাজিয়েছে এবং অনেক রাস্তা হয়েছে, উড়াল পুল হয়েছে এবং বাংলাদেশ গত 15 বছর উন্নয়নের নিরিখে অনেকটাই এগিয়ে গিয়েছিল। পাশাপাশি তাদের বিরুদ্ধে রয়েছে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ, প্রশাসন ও বিচার ব্যবস্থায় একেবারে ঢালাওভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং আমি যেটা শুরুতেই বলে আসছিলাম, বরাবরই বলে আসছি, বিরোধীদের দমন পীড়নের ক্ষেত্রে আওয়ামী লীগ হেন কোনো সূত্র নেই। নিউটনের তৃতীয় সূত্র থেকে শুরু করে সমস্ত নতুন আওয়ামী লীগের শেখ হাসিনার সূত্র নিজের বানানো, হয়তো সেই সমস্ত সূত্র তিনি প্রয়োগ করেছেন এবং সেই প্রয়োগের এমন দৃশ্য দেখেছি যে উনি চলে যাওয়ার আগে, অর্থাৎ শেখ হাসিনা চলে যাওয়ার আগে রাজনৈতিক দল, ইসলামপন্থী একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণাও করা হয়েছিল এবং সেই পাপের প্রায়শ্চিত্ত এখন তার দলটিও নিষিদ্ধ। বিএনপি 1991 সাল থেকে 2006, বিএনপির ক্ষেত্রে গণতন্ত্র ফিরিয়ে আনার ভূমিকা দেখা গেছে নির্বাচনের পর, কিন্তু শাসনকালে ব্যাপক দুর্নীতি, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্বীকৃতি কিন্তু বিএনপির খালেদা জিয়ার সময় হয়েছে 2001-2005-এ। তুমি এটা তো বুঝতেই পারছো যে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্বীকৃতি পাওয়া দেশ ছিল তৎকালীন বিএনপি শাসনামলে, তখন খালেদা জিয়াই ছিলেন প্রধান। আমি যেটা বলেছিলাম আগে, জঙ্গিবাদ মাথাচাড়া দেয়া, ওই সময় প্রচুর শায়েক আব্দুল্লাহ, অমুক তমুক অনেক ধরনের, বাংলা ভাই আমরা দেখেছি, প্রচুর জঙ্গি সংগঠন। তোমাকে গতকালও বলেছিলাম যে ওই সময় 10 ট্রাক অস্ত্র নিয়ে ধরা পড়ে চট্টগ্রামে এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী বহু সংগঠনকে বাংলাদেশে আশ্রয় দেওয়া এবং জঙ্গি শিবির করা, সেটা বিএনপির সময় হয়েছিল। এবং সবচাইতে বিষয় যেটি গতকালও আমি বলেছিলাম যে খুঁটি দুর্নীতি, বিদ্যুতের খুঁটি নিয়ে দুর্নীতি হয়েছিল এবং হাওয়া ভবন তখন একটা আতঙ্কের নাম ছিল, হাওয়া ভবন। তুমি তখন ওই সময় সাংবাদিকতা নিশ্চয়ই করেছো, 2001 আমরা ছিলাম তখন, আমরা দেখেছি যে তখন বাংলাদেশের মিডিয়াতেই আমরা সবসময় নজর রেখেছি যে হাওয়া ভবনের নাম শুনলে সব বাঘে মশে এক ঘাটে জল খেত। তো সেই যে দৃশ্য মানে প্রায় সিমিলার। এই স্বাভাবিকভাবেই দুটো রাজনৈতিক দলের রাজনৈতিক কাঠামোগত হয়তো বৈপরীত্য রয়েছে, আদর্শগত বৈপরীত্য রয়েছে, কিন্তু দুটো রাজনৈতিক দলের মধ্যে ভীষণ মিল। কি মিল এবার তুমি বলো, তুমি আমার বিশ্লেষণ শুনে কি মিল তুমি খুঁজে পেলে? তোমার এই দুটো বিশ্লেষণ শুনে আমার মনে হলো, দুটো বিশ্লেষণকে যদি আমি দুটো দৃশ্য বলি, আর বাংলা শব্দের অভিধানে বিপরীতার্থক শব্দ আমরা বাংলা ব্যাকরণে পড়েছি, দুটো দৃশ্যরই কিন্তু একটা জিনিস জানবে, একটা বিপরীতার্থক শব্দ হয় অদৃশ্য। তো শেখ হাসিনা যে নিউটনের সূত্র নিয়েছে বা খালেদা জিয়া যে সূত্রই নিয়েছেন, সব সূত্রই কিন্তু একটা মাথায় রাখতে হবে বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আর একেবারে শর্ট ভাবে যদি বলি, তুমি যে দৃশ্য আমাকে দেখাবে সেই দৃশ্য কিন্তু আবহমান কাল থাকতে পারে না, এটা একসময় অদৃশ্য হয়েই যাবে। সেটা খালেদা জিয়ার ক্ষেত্রেই বলো আর সেটা শেখ হাসিনার ক্ষেত্রেই বলো, যে জিনিসটা অদৃশ্য হবে না, কোনোদিনই হওয়ার না, আর সেটা যদি অদৃশ্য করার চেষ্টা করে কেউ, তার দৃশ্যটাকে যদি বাঁচিয়ে রাখার চেষ্টা করে কেউ, তাহলে গণ অভ্যুত্থানের শিকার হবে, গণ অভ্যুত্থান এসে তাকে অদৃশ্য করে দেবে। কথায় আছে, ফলনীয় পরিচয়তে বৃক্ষ তোমার নাম কি, একটা কথাই আছে। তুমি যা দেখাবে আমি সেটা উল্টো দেখাবো। তুমি জনসাধারণের প্রতি, প্রজার প্রতি তুমি যা দেখাবে, প্রজা তোমাকে গিয়ে একটা সময় সেটাই ফিরত দিয়ে দেবে। বাংলাদেশের মাটিতে এটাই হয়েছে। ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে বাংলাদেশ যদি কখনো একটা সময় মদত দিয়ে থাকে, তাই না, তাহলে যারা মদত দিয়েছিল বাংলাদেশের জনসাধারণ বিচ্ছিন্নতাবাদী শক্তি তাদেরকে পত্রপাঠ বিদায় দিয়ে বুঝতে পারলাম, পত্রপাঠ বিদায় দিয়ে তাদের কাছে যিনি ভগবান মনে হয়েছে, আল্লাহ মনে হয়েছে, যে আমাদের রক্ষা করতে পারবে, যে আমাদের সংস্কার করতে পারবে, তারা সকলে মিলে একত্রিত হয়ে দলমত নির্বিশেষে ডক্টর ইউনূসের কাছে সমর্পণ করেছেন, আপনি আমাদের উপদেষ্টা, এই নতুন সরকার আমাদের নতুন কিছু করে দিন। সেই জায়গাটাতে আমরা ধৈর্যচ্যুতি হয়ে যাচ্ছি। কেউ বলছে হতাশা, কেউ ওয়াকওভার নিতে চাইছে, কেউ আর একটু সময় চাইছে, কেউ ভাবছে উনি ডক্টর ইউনূস কাউকে মদত দিয়ে নতুন কিছু করতে চাইছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কনফিডেন্ট এই মুহূর্তে নেই, তার কারণ তারা যে কাজ করে এসেছে কারোরই এই মুহূর্তে কনফিডেন্ট নেই।
হ্যাঁ, তোমাকে আরেকটু তথ্য দিই। আজকে আমাদের বিশ্লেষণ একেবারে পুরোপুরি তথ্য নির্ভর। আমরা ওতেই বলেছিলাম যে আজকের বিশ্লেষণটি একটু অন্যরকম, কারণ দুটো রাজনৈতিক দলের তুল্যমূল্য বিশ্লেষণ করাটা সত্যি একটু পড়াশোনা করতে হয়েছে আমাদের গভীরভাবে, এবং বিভিন্ন জার্নাল ঘেটে আমরা আজকে এই বিশ্লেষণমূলক আমরা একটা বিষয় বেছে নিয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করে। আমরা ভারত এবং বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অংশ, এই দুটো দেশ প্রতিবেশী দেশ, এই প্রতিবেশী দেশের ভালো মন্দ, ভুল বোঝাবুঝি, সংযোগ, যোগাযোগ, ভূ রাজনীতি, সবগুলো বিষয় নিয়ে আমরা কাজ করি, এবং আমাদের লক্ষ্য ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষে সম্পর্ক প্রতিষ্ঠা করা। যে সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হওয়ার পথে 2024-এর 5 আগস্টের পর, সেই সম্পর্ক পুনরুদ্ধারে প্রথম কলকাতা ছোট করে হলেও আমি এবং আমার বন্ধু সাংবাদিক পরমাশিস আমরা যৌথভাবে চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক 1971 সালের পর থেকে হয়েছে, এবং এই সম্পর্ক বিষয়ক নানা বই বা নানা জার্নাল কিন্তু আমরা আমাদের যে ভিডিও ডিসক্রিপশন সেখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া ডাক্তার মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, তাকে নিয়েও অনেক দেশ বিদেশের বিভিন্ন ভাষায় বই রয়েছে, তাকে নিয়েও আমাদের লেখা বই রয়েছে। শেখ হাসিনা সম্পর্কেও প্রচুর বই বাজারে রয়েছে, তার রাজনীতি, ভারত এবং বাংলাদেশের রাজনীতি, সেখানেও আমাদের বইয়ের ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক থাকবে। খালেদা জিয়া এবং বিএনপির রাজনীতি এবং জিওপলিটিক্স নিয়ে আমাদের বিভিন্ন জার্নালের রীতি থাকবে আমাদের ডিসক্রিপশনে, এবং সেই সমস্ত লেখা বই আপনারা ইচ্ছে করলে আমাদের এই বিশ্লেষণ শোনার সঙ্গে সঙ্গে আপনারা ক্লিক করে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন, কিনে নিতে পারেন। বই পড়ার বিকল্প নেই, বই পড়লে মেধা শানিত হবে, তখন বুদ্ধি বিবেচনা মস্তিষ্কেই থাকবে। আমরা চাই, আমরা বাঙালি জাতি, আমরা বিশ্বের অন্যতম বৃহত্তম শক্তিশালী মেধাবী জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে চাই। আমরা ভারতীয় কিংবা বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো দেশেই বাংলা ভাষাভাষী আমরা আমাদের বাঙালি সত্তাকে নিয়ে আমরা এগিয়ে যাব। যেটা বলছিলাম যে দুর্নীতির যে নিরিখে প্রধান দুইটি বাংলাদেশের রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের বিষয়ে একটি জরিপ চালানো হয়েছিল, এবং সেক্ষেত্রে টিআইবি সেই জরিপটা করেছে। 2001 থেকে 2006 সালে বাংলাদেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে জরিপ চালায়, তাতে দুর্নীতির তালিকায় টানা 5 বছর শীর্ষে ছিল বিএনপির শাসন আমলে বাংলাদেশ। 2009 থেকে 2024 দুর্নীতি কমেনি, বরং আরো সুসংগঠিত হয়েছে। এটা টিআইবির বক্তব্য। সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ সরকারি কেনাকাটা, স্বাস্থ্য, শিক্ষা এবং ভূমি খাত, এটা শেখ হাসিনার আমলে হয়েছে। এক জরিপে বলছে যে 74% মানুষ মনে করে ক্ষমতার অপব্যবহার এবং দলীয়করণ বাংলাদেশের প্রধান সমস্যা। ক্ষমতার অপব্যবহার এবং দলীয়করণ বাংলাদেশের প্রধান সমস্যা, অর্থাৎ এই দুটোই কিন্তু রাজনৈতিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। ক্ষমতার অপব্যবহার এবং দলীয়করণ, এই ক্ষেত্রেই মানুষের মধ্যে আতঙ্ক প্রধান দুটো রাজনৈতিক দলের বিষয়। একই সঙ্গে দুটো রাজনৈতিক দলের ক্ষেত্রে আমি শুধু সমালোচনা করলে হবে না, আমার কিছু পজিটিভ দিকও রয়েছে। উন্নয়নের দিক থেকে খানিকটা বলবো যে খানিকটা আওয়ামী লীগ খানিকটা এগিয়ে, কারণ আমার যে পরিসংখ্যান বলছে যে আওয়ামী লীগের সময়ে জিডিপি বৃদ্ধি পেয়েছিল 8% উঠেছিল 2019। পদ্মা সেতু, বিদ্যুৎ খাতে অগ্রগতি হয়েছে, সেটা দৃশ্যমান। তবে বৈদেশিক ঋণের চাপ আওয়ামী লীগের সময় ছিল। তরুণদের কর্মসংস্থানে প্রায় স্থবিরতা তৈরি হয়েছিল। মেগা প্রকল্পে মেগা দুর্নীতির অভিযোগ উঠেছিল। এটা সত্যি আওয়ামী লীগের ব্যাকফুটে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা। একই রকম ভাবে বিএনপির সময় গার্মেন্টস খাতে রেমিটেন্স প্রবাহ অত্যন্ত বেড়ে গিয়েছিল, এবং ইতিবাচক ভাবে গার্মেন্টস সেক্টরের যে একটা বুমিং হয়েছিল, সেটা কিন্তু বেগম খালেদা জিয়ার সরকারের সময় হয়েছিল। তবে বিএনপি সরকারের ক্ষেত্রে সবচেয়ে বড় যেগুলো দেখা গিয়েছে সেগুলো হচ্ছে পরিকাঠামো ক্ষেত্রে উন্নয়নের ঘাটতি, যেটি অবশ্য আওয়ামী লীগ করেছে, এবং পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু, বিভিন্ন টানেল, মেট্রো এগুলো করেছে। এবং একই সঙ্গে প্রশাসনিক দুর্বলতা বিএনপির সময় বড়, একেবারে অক্টোপাসের মতো ছিল। প্রশাসনের এক একটা মন্ত্রী এক একটা ধরনের, কাউকে 10%, কেউকে 2%, কেউকে 2.5% কমিশন দিয়ে কাজ করতে হতো। এগুলো বিএনপির সময় বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এখনো গুগলে সার্চ করলে পাওয়া যাচ্ছে। সুতরাং দুর্নীতির নিরিখে মোটামুটি ধরে নেওয়া যায় যে দুটো রাজনৈতিক দলের প্রায় গতি, প্রকৃতি, অভিমুখ প্রায় সমান। তার মানে আমরা বলতে চাইছি না, আমাদের এই সেগমেন্টের যারা রাজনৈতিক দলের নেতা কর্মীরা দেখছেন আওয়ামী লীগ, বিএনপি, তারা বলতে যাচ্ছি না যে আমরাও আপনাদেরকে রাজনীতির সাধারণ মানুষের কাছ থেকে বিমুখ করে তুলছি। দেখুন, এগুলো পাস্ট, অতীত। আপনারা যে ভুল করেছেন সেই ভুল তো আপনারা আবার রিপিট টাইম মেশিনে গিয়ে আবার ভালো করতে পারবেন না, বরং আপনাদের কাছে সামনে অনেক সুযোগ রয়েছে। সেই সুযোগ আপনাদের জনগণ অবশ্যই দেবেন। আমার বিশ্বাস তাদের বাংলাদেশের মানুষ দেবেন। তারা ভীষণ নির্লিপ্ত, তাদেরকে খুব সহজেই বোঝানো সম্ভব হয়। তারা অবশ্যই আপনাদেরকে দেবেন, কিন্তু সময় দিতে হবে, আস্থায় ফেরাতে হবে। কারণ আপনারা যে দুর্নীতির হিমালয় পর্বত দুটো রাজনৈতিক দল বাংলাদেশে 53 বছরে হিমালয় পর্বত তৈরি করেছেন, সেই হিমালয় পর্বত তো ভাঙতে কিছুটা সময় লাগবে। সেই সময় আপনাদেরকে দিতে হবে, আপনাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তুমি কি বলবে বলো, তারপর আমি শেষ করবো।
আমি শুরুতেই বলেছি যে বাংলাদেশ 81 সালের পর থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত হীরক রাজার দেশে পরিণত হয়েছে। তার কারণ বাংলাদেশের মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে। এবার আমি এই কথাটা বললাম, তুমি বিশ্লেষক হিসেবে, আমি প্রথম কলকাতার ডেপুটি এডিটর এই কথাটা বললাম, তা আমাদের দায় বা দায়িত্ব হীরক রাজার দশে কেন বললাম তার তো একটা পরিসংখ্যান দিতে হবে। দুর্নীতি, উন্নয়নের পরিসংখ্যান কেন দেবো? 71 সালে দেশটা স্বাধীন হয়েছে, 2024-এ একটা সরকার গণ অভ্যুত্থানে অন্য দেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে সেই দলের সভানেত্রী। বাংলাদেশের প্রজাদের জন্য, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য যারাই সরকারে আসবেন, ক্ষমতায় আসবেন, সব ক্ষেত্রে উন্নয়ন তো করবেন। এটাই তো প্রথম কাজ, এটাই সরকারের কাজ, এটাই তো সরকারের কাজ। এটা নিয়ে তো বাহবা দেওয়ার কিছু নেই। এটা নিয়ে আপনারা ভোটের সময় মানুষকে বলবেন দেখুন আমরা এই কাজ করেছি, কিন্তু আপনাদের বিষয়টি নিয়ে, আপনাদের উন্নয়ন নিয়ে কোনো খতিয়ান হচ্ছে না। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আপনাদের দুর্নীতি নিয়ে খতিয়ান করছে। উন্নয়ন তো করবেনই। 100 কোটি টাকায় 1 কোটি টাকা হচ্ছে কাটমানি, 1000 কোটি টাকা কাটমানি, তাহলে কত হবে? উন্নয়ন করলেই তো কাটমানি আসবে। আমি কাটমানি নিন, উন্নয়নটা করুন, কিন্তু উন্নয়ন তো হওয়া অপরিহার্য, তো করতেই হবে যেই সরকারি আসবে। বাবা যখন হয়েছে সন্তানকে তো তোমাকে খাওয়াতে হবে, সে যতক্ষণ সামালক না হচ্ছে। এটা নিয়ে তো বলার কিছু নেই। এটা সরকারে গেলে সরকার আপনাকে জনগণ আপনাকে নির্বাচিত করে সরকারের আসনে বসিয়েছে। আপনার দায়িত্ব, আপনার এটা ধর্ম যে আপনি প্রজাদের সুষ্ঠু স্বাভাবিকভাবে জীবনযাপন নিশ্চিত করবেন। সেই পরিসংখ্যান তুলে ধরতে গিয়ে দেখা যাচ্ছে দুর্নীতির পরিসংখ্যানটাকে আগে করলে কাজ হবে। কেন কাজ হবে? তারা বুঝতে পারছে যারা এই সমীক্ষাটা করে। সেইটা আপনারা আত্মসমালোচনায় না গিয়ে আত্মসন্তুষ্টতে ভুগেছেন, হয়তো তাদেরকে ধমকেছেন, তারা চলে এসছে, দরকার নেই, মর্গে যা। দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে। দেশের মানুষ রাজনৈতিক শক্তিগুলোর কাছে আস্থা ফিরে পাচ্ছে না। গণ অভ্যুত্থান হচ্ছে, যারা বিরোধী দলে ছিল তাদের কাছেও আস্থা পাচ্ছে না। আপনারা হতাশায় ভুগছেন, কবে নির্বাচন হবে, ওয়াকওভার নিয়ে বাড়ি চলে যাবে। এটা কি সম্ভব? পরমাশিস, তুমি বিশ্লেষণ করলে, আমি শেষ করব। অনেকটা সময় ধরে আমাদের এই এপিসোডটা চলেছে। আমি শুধু প্রিয় দর্শকদেরকে বলবো, যারা সাধারণ মানুষ, যারা রাজনীতি 9-6 বোঝেন না, তারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে যেতে চান এবং নিরাপদে নির্বিঘ্নে আবার বাড়ি ফিরে এসে সংসারের সঙ্গে সময় কাটাতে চান, আবার একেবারে উত্তেজনাহীন চিন্তামুক্ত ভাবে ঘুমিয়ে একটি সুন্দর ঘুম দিয়ে সকালবেলা উঠে আবার কাজে ফিরবেন। তাদের জীবন জীবিকা, তাদের উন্নয়ন, তাদের রাস্তায় বেরোলে তারা গাড়ি পাবে এবং নিরাপদে পৌঁছতে পারবে, কোনো যানজট থাকবে না। রাস্তায় একটি হাত ঘড়ি মোবাইল নিয়ে বেরোবেন এবং সেখানে কোনো ছিনতাইকারীর কবলে পড়তে হবে না। বাড়িতে জানলা খোলা থাকবে, ডাকাত দল ঢুকবে না। পুলিশ, সাধারণ মানুষ, তাদের সঙ্গে একটি সুসম্পর্ক থাকবে। সরকার সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক থাকবে। সরকার মানুষের বন্ধু হয়ে, সরকার মানুষের মুখ হয়ে উঠবে। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে। এবং অবশ্যই আমরা, আমাদের রিসার্চ টিম যে সবশেষ যে উপসংহারে পৌঁছেছে সেটি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের চোখে রাজনীতি তারা কিভাবে দেখেন। এখনকার প্রজন্ম রাজনৈতিক দলগুলোর প্রতি আগ্রহ হারাচ্ছে, সেটা আমি শুরুতেই বলেছি। রাজনীতি মানে এই দুর্নীতি, এমন একটি ধারণা ক্রমেই শক্তিশালী হয়েছে এবং এর জন্য এককভাবে দায়ী রাজনৈতিক দল। অনেকেই এখন তৃতীয় শক্তি খুঁজছেন, যারা দলীয় দ্বন্দ্ব নয় বরং মানুষের সমস্যার কথা বলবে। এবং আমি বললাম যে তৃতীয় শক্তি, তুমিও বলছিলে যে এই রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষ খুব ক্ষুব্ধ এবং সে কারণেই হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েছেন, যে একজন নিরপেক্ষ মানুষ, যে মানুষের কথা বলবেন তার কাছে যাই, এবং গণ অভ্যুত্থান হয়েছে। এবং একটা জরিপে দেখা যাচ্ছে যে 58% তরুণ ভোটার বর্তমান কোন দলকে ভোট দিতে আগ্রহী নয়। এটি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে রাজনীতিবিদদের কাছে একটা বড় মেসেজ। এটা বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে যারা রাজনীতি করবেন বা বাংলাদেশের অভ্যন্তরে যারা রাজনীতি করবেন তাদেরকে এই পরিসংখ্যান থেকে শিখতে হবে এবং তাদেরকে মেসেজ নিতে হবে যে 15 বছর টানা শাসনে আওয়ামী লীগ কিছু উন্নয়ন এনে দিয়েছে, এটা ঠিক। তেমন আবার বিএনপি এক সময় দেশে গণতন্ত্রের বাতিঘরও হয়ে উঠেছিল। কিন্তু দুটো দলেরই দুর্বল দিক রয়েছে এবং সেটি জনগণের আস্থার সংকট তৈরি করেছে। আজকের বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা, তরুণ সমাজকে রাজনীতিতে যুক্ত করা, দলীয় স্বার্থ ছেড়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়া, এই সবগুলো বিষয়কে সামনে আনতে হবে এবং রাজনীতিবিদদের এই সূত্রগুলো মেনে চলতে হবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন বাংলাদেশের রাজনীতি থেকে তৃতীয় শক্তির উত্থান সম্ভব? অনেকে বলছেন -2 ফর্মুলা। আদৌ -2 ফর্মুলা ইমপ্লিমেন্ট হবে, বাস্তবায়ন হবে? বা -2 ফর্মুলার সত্যি যদি ইমপ্লিমেন্ট হয় বা বাস্তবায়ন হয়, তৃতীয় শক্তি কি
কি একই রকম ভাবে আওয়ামী লীগ আর বিএনপির মতো আপনাদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে ছলাকলা খেলবে না তো? নতুন আরো বড় সংকট নিয়ে আসবে না তো তৃতীয় কোনো শক্তি? সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আমার বিশ্বাস আজকের এই এপিসোডটি অনেকে গভীরভাবে মনোযোগ দিয়ে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনারা নিজেদের মাঝে শেয়ার করবেন, এবং অবশ্যই গণতান্ত্রিকভাবে গঠনমূলক সমালোচনার জন্য খোলা থাকবে মন্তব্যের কলাম, এবং আপনাদের সকলের প্রতি আমাদের আন্তরিকভাবে প্রত্যাশা থাকবে আমাদের প্রত্যেকটি ভিডিও দেখুন, বিশ্লেষণ করুন এবং গভীরভাবে ভাবার চেষ্টা করুন যে আমরা আসলে কি বলতে চাইছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।